তাদের স্ক্রিনশট বিভিন্ন সময় আমাকে বিভিন্নজন দেখিয়েছে। আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপে আমাকে হত্যা করবার আলোচনা পর্যন্ত হয় বিভিন্ন জায়গায়, এখনও হচ্ছে। আগামী ডিসেম্বরে ফিরে আসবে, ছাত্রলীগের ছেলেরা কে কোন পোস্টে যাবে, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি বলতেছে তুই যদি দেশে গিয়ে একটা দুইটা ঘটনা ঘটাইতে পারোস তোর পদ দিব। আমরা ডিসেম্বর, যেহেতু উনি ডিসেম্বরে আসবেন বলছেন সবাইকে নিয়ে, তো 16 তারিখে উনি আত্মসমর্পণটা করলে ঐতিহাসিক দিন হয়ে যাবে। এটির কাছে করবে আত্মসমর্পণ। ওয়ারেন্ট ইস্যু করেছে কে? রাষ্ট্রের পক্ষ থেকে তো আইসিটি ওয়ারেন্ট ইস্যু করেছে। অতএব যারা ওয়ারেন্ট ইস্যু করেছে আত্মসমর্পণ তাদের কাছেই করতে হবে। এবং তিনি যে সীমান্তেই নামেন তাকে তো হাত করা পরে প্রিজন ভ্যানে উঠানো হবে। এটা তো মানে ইনএভিটেবল রিয়ালিটি আর কি। তো উনি আসতে পারেন, উনি বাংলাদেশের নাগরিক, ওনার তো বাংলাদেশে আসার 1000টা রাইট আছে, অধিকার আছে, এবং তার পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্ট যাই দরকার হয় রাষ্ট্রকে সেটা দিতে হবে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি যে কথাগুলো বলেন সুস্পষ্ট, স্পেসিফিক। আমার কখনো কখনো মনে হয় আপনার কথার ভিতরে একটা হেয়ালি আছে। আপনি বলছেন অনেক মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছেন, অর্থাৎ স্পেসিফিক না হলে যেটা হয় আমরা শুনি না। আপনি সাম্প্রতিক সময় সর্বশেষ আপনার আলোচিত বক্তব্য একটু বলি, তারপরে দেখাই, মানে টক শুনিয়ে। এটা হচ্ছে লুকানো গুপ্ত আওয়ামী লীগ, এটা হচ্ছে গুপ্ত সাংবাদিক, আরেকটা হচ্ছে আওয়ামী বুদ্ধিজীবী। টক শোতে তারা সিনিয়র সাংবাদিক, টক শো শেষে জিজ্ঞাসা করি কোথায় সাংবাদিকতা করেন, বলেন ভাই বেকার। একটু শুনি আপনার বক্তব্যটা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কিছু জাজমেন্ট আমি তো মতামত আকারে দিচ্ছি, জি, আমি তো জাজমেন্ট দিচ্ছি না, এটা তো ট্রাইব্যুনাল না, এটা কোর্ট না। জনগণের দায়িত্ব হচ্ছে আপনি একটু রাতের বেলা এই যে টকশোগুলো চলছে, মোটামুটি 9টা 10টা থেকে তো টকশোগুলো হয় রাত 12টা 1টা পর্যন্ত, আপনি একটু নিজে 1 সপ্তাহ 10 দিন 2 সপ্তাহ একটু স্ক্রোল করেন, প্রত্যেকটা টকশোতে দেখেন মেহমান হিসেবে কারা আসছে, তাদেরকে আপনি ক্যাটাগরাইজেশন করেন এবং কি কি টপিক নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে আসলে কতটুকু রেলেভেন্ট, প্রাসঙ্গিক ওই সময়ের জন্য, ওই মাসটার জন্য, ওই ঘটনাগুলোকে কেন্দ্র করে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো আসলে কতটুকু রেলেভেন্ট। এবং শুধু এটা বাইরে না, আমি টকশোতে ইনফ্যাক্ট বহুবার বলেছি, আমি প্রডিউসারদেরকে বলেছি যে আজকে এই বিষয় নিয়ে কেন কথা বললেন, আজকে তো এই বিষয় নিয়ে কথা হওয়া দরকার ছিল, আজকে তো এগুলো নিয়ে কথা বলা দরকার ছিল। বলে ভাই হ্যাঁ বলবো, আগামী 2-3 দিনের মধ্যে এগুলো নিয়ে কথা বলবো। তো এখন আমার কাছে মনে হয়েছে যে আপনারা যারা গণমাধ্যমে আছেন, আপনারা একটা সিরিয়াস রেসপন্সিবল কাজ করছেন, জাতির হয়ে জাতির খবর জাতির কাছে পৌঁছানো, এবং এটা একটা জবাবদিহিতার জায়গা আছে। চিন্তা করে দেখেন তো, যে আজকে আপনি আমাকে এখানে শুনানিতে নিয়ে আসছেন, আইনে আপনি আমাকে গ্রিল করতে পারতেছেন, এটা ফাইন, এটা গণতন্ত্রের জন্য খুবই জরুরি। টাফ কোশ্চেন করতে হবে, টাফ আনসার দিতে হবে, মুখোমুখি হতে হবে, যেন জাতি জনগণ জাজমেন্ট করতে পারে যে ওয়েদার উই ক্যান ট্রাস্ট হিম অ্যাজ এ ম্যান অ্যান্ড এ পলিটিশিয়ান। এটা করতেই হবে। ডু ইউ থিংক অ্যাম আই গ্রিলিং ইউ? না, এটা ফাইন, এটা বলতেছি আপনি কঠিন প্রশ্ন করবেন, এটাই রেসপন্সিবল কাজ সাংবাদিকতার জায়গা থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি একজন সংবাদকর্মীকে গ্রিল করতে পারি? জনগণ পারে। যেমন ধরেন কোনো একটা গণমাধ্যমের কোনো একটা রিপোর্ট অসত্য, গাঁজাখোর, একদম একটা বাটপারি নিউজ ছাপায় দিল, আমরা যারা আছি জনগণ, আমরা কি ওনাকে ডাকতে পারবো, ওই মালিক পক্ষকে ডেকে জিজ্ঞেস করতে পারবো যে ভাই এটা কেন লিখলেন, এইটা নিয়ে টকশো আছে কিনা, যে আজকে এই গণমাধ্যমগুলো এই ধরনের মিসলিডিং নিউজ করতেছে। এই যে দেখেন গত 2 সপ্তাহ থেকে, মানে জুলাই আসার আগে থেকেই আওয়ামী লীগ আসবে আসবে আসবে, এবং আওয়ামী লীগ আসার বয়ান, আওয়ামী লীগ ছাড়া কি আসলে অন্তর্বর্তীমূলক নির্বাচন হবে, আওয়ামী লীগ ছাড়া কি আসলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, আওয়ামী লীগকে আসলে রিগ্রেট করছে, মানে কন্টিনিউয়াস ফার্স্ট পেজ নিউজ এবং কলাম সকল প্রায় একটা বিশাল সংখ্যক গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। প্রাসঙ্গিক নয় না, এই প্রশ্নগুলো সবসময় প্রাসঙ্গিক না। আলোচনাটা হওয়া দরকার ছিল আওয়ামী লীগের বিচারের কতটুকু কি হলো, আমাদের জুলাই শহীদদের তালিকাটা ভালোভাবে হইল না কেন, প্রতিবন্ধী যারা আছেন তাদের পুনর্বাসনের খবর কি, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা কেন 5 মাস থেকে বেতন পাচ্ছে না, কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের জুলাই শহীদদের যেই ভর্তুকি টাকা দেওয়ার কথা ছিল সেগুলো বন্ধ করে দিলেন, কেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং তার আমলারা জুলাই কেন্দ্রিক প্রচণ্ড রিডান্ডেন্ট আচরণ করছেন, তাদের টাকা ছাড় দিচ্ছেন না, কেন করছেন না সেই প্রশ্নগুলো তো আমি দেখতে পাচ্ছি না। মানে আওয়ামী লীগকে রেলেভেন্ট করবার জায়গাটা কোথায় এখানে? গণহত্যার বিচারের কত দূর? 2 বছরে বিচারের কেন মাত্র 7টা চার্জশিটের রায় হয়েছে, বাকি আওয়ামী লীগের নেতাদের কিছু হচ্ছে না? আপনি মানে টার্গেটেড এই যে রিলেভেন্ট করা, এটা কি টার্গেটেড? এটা আমার কাছে মনে হচ্ছে এটা পরিকল্পিত। কেন? কারণ প্যাটার্ন, কারণ হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের এস্টাবলিশমেন্ট এখনো এটা মেনে নিতে পারছে না যে আওয়ামী লীগ নামক একটা জিনিসের গণ অভ্যুত্থানে পরাজয় হয়েছে অ্যান্ড দে আর পলিটিক্যালি ডেড। তারা কামব্যাক করতে পারবে না। হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স কিচ্ছু বলে না। যদি কোনোদিন কামব্যাক করে আমাদের সফটওয়্যার আপডেট করতে হবে। আমরা যারা ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান পড়েছি, আমাদের সব লেখাপড়া আপনার তাদেরকে আওয়ামী লীগ ভাত কাপড় দেয় এখন দেয় কিনা সেটা তো লম্বা প্রশ্ন। রয়টার্সের যে রিপোর্ট আপনি রেফার করেছেন, দিজ আর মানে বট রিপোর্টস, আমরা এগুলো জানি। আপনার মনে থাকার কথা, মানে যারা মানে রিউমার স্ক্যানিং করেন, যারা গণমাধ্যমকে ওয়াচ করেন,
আওয়ামী লীগের শতাধিক আর্টিকেল আওয়ামী লীগকে নিয়ে গত 5-7 বছরে লেখা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে বাংলা ইংলিশে ছাপা হয়েছে। Last এগুলো time সব এ, জি। ফেক রাইটার, ফেক রিসার্চার, ফেক বিশ্ববিদ্যালয়ের টিচার, ফেক বিভিন্ন দেশে রয়টার্স এটা কি ফেক রাইটার মনে হয়, ফেক রিপোর্ট মনে হয়? এটা বলছি না, বাট বলছি যে ভাষা বলছে যে লেখা। আপনি যদি এনডিটিভির যেই রেফারেন্সে তারা নিউজ করেছে কয়েকদিন আগে, যে ইমেইলে শেখ হাসিনা একটা ইন্টারভিউ দেখেছে, আপনি দেখবেন এটা শব্দ প্যাটার্ন। আমরা যারা ইংলিশ লিটারেচারের সাথে অভ্যস্ত, আমরা যারা জীবনে হাজার হাজার ইংলিশ বই পড়ছি, পত্রিকা পড়ছি, আমরা লেখার প্যাটার্ন দেখলে বুঝি যে এই লেখার এই লেখকের কিনা, এই পত্রিকার কিনা, এই লেখার প্যাটার্ন আছে। আর না, আমি একটু বলি, প্যাটার্ন দেখে বলছেন, আমরা রিপোর্টটা একবার দেখি এখানে, যে আপনার কি মনে হয় রয়টার্সের মতো একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সে তার রিপোর্ট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী টাইম ম্যাগাজিনে হাসিনার ফার্স্ট পেজে ছবি আসে নাই, দেখি নাই আমরা, বড় বড় গুরুত্বপূর্ণ ন্যাশনাল ম্যাগাজিনে তার নাম আসে নাই, কিভাবে সম্ভব হলো যে বাংলাদেশে গণতন্ত্র নাই, ভোট নাই, নির্বাচন নাই, বিরোধী দলকে নাই করে দিয়েছে? সে এই পত্রিকাগুলো রিপোর্টগুলো আসলো কিভাবে? সাংবাদিক কি কখনো বেকার হয়? ডিপেন্ড করতেছে যে আপনি আসলে সাংবাদিকতা করছেন কিনা। আপনার সাংবাদিকতা তো একটা পেশার মতো, যেমন আইনজীবী বেকার হতে পারে কিনা, হ্যাঁ পারে। আপনি যদি একটা টাইমের পর রিটায়ারমেন্টে চলে যান অফিসিয়ালি, বিদেশে দেখেছি আমরা, কোনো প্রফেশনই আপনার 80-90 বছর পর্যন্ত যদ্দুন হায়াত আছে, যদ্দুন শরীর চলে, অদ্দুন এই কাজ করে না। পশ্চিমা দেশগুলোতে সব প্রফেশন থেকে, সে ডাক্তার হোক, নার্স হোক, লয়ার হোক, তারা একটা সার্টেন টাইমের পরে ভলান্টারি রিটায়ারমেন্টে চলে যায়, ঘোরাফেরা করে, বউ বাচ্চা নিয়ে ঘুরে টুরে সময় কাটায় বিভিন্ন জায়গাতে। তাহলে সাংবাদিক কেন রিটায়ারমেন্টে যেতে পারবে না? প্রশ্ন হচ্ছে যে এর মানে কি আপনি কথা বলতে পারবেন না? আমি সেটাই প্রশ্ন যেটা আপনি করছি, জি। করছেন না সেই পরিচয়টা দেওয়ার দরকার নাই তো। মানে আচ্ছা। মানে আপনি একটা কাজ করেন না, ধরুন আপনি এক সময় শিক্ষক ছিলেন, এখন আর শিক্ষকতা করেন না, তাহলে সিনিয়র শিক্ষক বলে তাকে পরিচয় দিচ্ছে, তাকে সাবেক শিক্ষক পরিচয় দিবেন। আচ্ছা। যিনি সচিব, আপনার এখানে তো অনেক সচিবরা আসেন, তাকে তো সিনিয়র সচিব বলেন না তো এখন আর, কারণ উনি তো রিটায়ারমেন্টে চলে গেছেন, সাবেক শিক্ষক সচিব বলছেন। তাহলে আপনি যে কাজটা করেন না, আপনি কোনো গণমাধ্যমে কাজ করছেন না, তাহলে আপনি পরিচয়টা ওই ফর্মে ব্যবহার আইনজীবী করছেন। কখনো বেকার হবে? হ্যাঁ, হতে পারে, যদি আপনি প্রফেশনে না থাকেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি প্রফেশনে না থাকেন। চাকরি তো করে বাংলাদেশে, আমি বহু আইনজীবী আমাদের বন্ধু বান্ধবরা আছেন, ওনারা চাকরি করেন, ওনারা পরিচয় দেওয়ার সময় তো আইনজীবী বলেন না, হ্যাঁ ভাই আমি এক সময় ল পড়ছি, কোর্টে এনরোলমেন্ট আছে, বাট আমি কর্পোরেটে জব করি। আচ্ছা, উনি তো নিজেকে উকিল বলে পরিচয় দেন না। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি যদি একটি টেলিভিশন চ্যানেল বা একটি গণমাধ্যমের মালিক হন, ধরে নিলাম হাইপোথিসিস প্রশ্ন, তো আপনার সেই টক শো ডিজাইনটি কেমন হবে, কারা থাকবে সেখানে, কি কথা বলবে, এটাকে আপনি নির্ধারণ করে দেবেন? এইটা তো একটা জটিল ব্যাপার হচ্ছে, আপনি আমার একটা প্রশ্ন করেছেন, যেমন ধরুন আমি বলি আর কি, যে আমি তো চাকরিজীবীর সন্তান, এবং এটা সবসময় বলে যে চাকরিজীবীদের ছেলে মেয়েদের মানে অন্তরটা পুঁটি মাছের মতো হয়, মানে হলো যে এরা ব্যবসায়ী হইতে পারে না, খুব কম আর কি। তো আমি উদ্যোক্তা টাইপের মানুষ না, টেলিভিশন চ্যানেলের মালিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। দ্বিতীয়ত হচ্ছে যেটা শুধু গণমাধ্যম না, যে কোনো প্রফেশনই যিনি ওই কাজটার জন্য বেস্ট সুটেড, তাকে দিয়ে ওই কাজটা করতে হবে। আর দ্বিতীয়ত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা গণমাধ্যমের ন্যাশনাল রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি দুটোই থাকতে হবে। ওই দুইটা জিনিস মাথায় রেখে যেন আমরা করি। যেমন ধরেন আমি গণমাধ্যমগুলোতে দেখি তারা ভিউকে কেন্দ্র করে প্রোগ্রাম ডিজাইন করে, ভিউজ ইম্পর্টেন্ট, কোনো সন্দেহ নাই, কিন্তু শুধু ভিউজ না, কিছু রেসপন্সিবিলিটিকে সামনে রেখেও তো আপনার ডিজাইন করতে হবে। সবসময় তো আপনি যদি ভিউজের ব্যাপারে ফোকাস থাকেন, আপনার ন্যাশনাল রেসপন্সিবিলিটিতে ওভারলুকড হয়ে যাবে। তাই এই দুটো জিনিস, আপনার তো মন্ত্রী বা এমপি হওয়া এটা আপনার কোনো বিষয় না, বা হতে ওই রকম আপনি জনমানুষের জন্য পলিটিক্স করতে চান। আপনি নির্বাচনের আগে আপনার উপর হামলা হয়েছিল, আমার মনে আছে সেটা বেশ, আপনি তখন বলছিলেন যে প্রতি মুহূর্তেই বিএনপির ভোট কমছে, এবং ওই হামলার মাধ্যমে 10 লাখ ভোট কমেছে বিএনপির। সেটা কি সারা দেশে, আমরা একটু দেখি বক্তব্যটা, না ওইখানে আছে, দেখানো যাবে? আপনার ধারণা যদি বিএনপি ওরকম না করতো তাহলে কতগুলো আসন পেত, মানে 2/3 ব্রুট মেজরিটি, আরো কত বেশি আসন পেত, একটু আমার বোঝেন। দেখেন, আসন প্রতিদিনই তো কমেছে, 1000 করে, তারপরে একদিনে 10 লাখ, তো মোটামুটি তো কোটির ঘরে গেছে। যদি বিএনপি আপনি যে রাইট ট্র্যাক তাদের জন্য সাজেস্ট করেছিলেন, সেটা হলে বিএনপির আসন কত হতে পারতো, মানে একটা ধারণা চাই আপনার কাছে। প্রথম কথা হচ্ছে যে আপনার বিএনপি তো তার যে হিস্টোরিক জাতীয়তাবাদী যে ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক সিরিয়াসলি কমে গেছে এবার। তাহলে প্রশ্ন হচ্ছে সে জিতলো কিভাবে? সে জিতেছে মোটা দাগে আপনার মাইনরিটি এবং আওয়ামী লীগের একাংশের ভোটের জিতেছে একটা বিশাল সিট, এবং দেখবেন বিএনপির প্রায় 40-50টা জায়গায় সে জিতেছে, যেটার হিস্টোরিক্যালি তার জেতার অভিজ্ঞতা নাই। এই ধরেন গোপালগঞ্জে, ফরিদপুরে, যেগুলো হিস্টোরিক্যালি আমরা জানতাম যে এগুলো আওয়ামী লীগদেরকে খেলাফত আকারে দিয়ে দেওয়া হয়েছে, এইখানে শুধু তারাই জিতবে, আর কেউ জিততে পারবে না আর কি। এবং একইভাবে দেখবেন এই সিটের একাংশগুলোতে যে আপনার আমরা 36-37টা কথা জানি, যে যেখানে ধানেশ্বর জিতেছে আবার না ভোট জিতেছে, মানে দুইটা তো বিএনপির পলিটিক্সের সাথে, নির্বাচনের রাজনীতির সাথে যায় না আর কি। থার্ড হচ্ছে আপনার
হিস্টোরিক্যালি যেখানে 30%, 40% মাইনরিটি আছে, এই সিটগুলোতে বিএনপি কখনো জেতে না সাধারণত, যদি তাদের 1-2টা হিন্দু ক্যান্ডিডেট থাকে, বাট নর্মালি তারা জেতে না। এরকম বহু সিটে তারা এবার জিতেছে। তাহলে আপনি যদি জাতীয়তাবাদী, আমি ফিল করি, আমি যেটা বুঝতে পারছি অঙ্কে, সেটা হচ্ছে বিএনপি তার জাতীয়তাবাদী ভোট ব্যাংক ব্যাপক মাত্রায় হারিয়েছে, এবং আওয়ামী লীগ না থাকার এই যে সুবিধাটা একাংশ, এইটা সে পেয়েছে। এবং হাসিনার বক্তব্যও আছে দেখবেন, যে সে কিন্তু এক জায়গায় বলেছে যে নির্বাচনের আগে বিএনপি নেতারা আমার সাথে যোগাযোগ করেছে আমাদের সাথে, যে জামাত তো ক্ষমতায় চলে আসবে যদি আপনারা আমাদের ভোট টোট দেওয়ার ব্যবস্থা না করেন, আমরা বলে দিছি যে ঠিক আছে তোমরা করো, এটাই করো। তো এখন প্রশ্ন হচ্ছে 10 লাখের বিষয় না, বিষয়টা হচ্ছে যে বিএনপি বুঝতেছে কিনা যে তারা তাদের যে ঐতিহাসিক ভোট ব্যাংক, এখান থেকে তারা যে স্লিপ করতেছে। বিএনপি কিন্তু 40-45 প্লাস জনগোষ্ঠীর দলে পরিণত আমি ওই হচ্ছে। জায়গাটাই যেতে যাচ্ছি। ধরে নিলাম তার নতুন আসন হয়েছে, তা যদি তারপরে আবার জাতীয়তাবাদী ভোট ব্যাংক থাকতো অক্ষত, তাহলে কত আসন হতে পারত আমাকে জানার আগ্রহ। বিএনপির নিজস্ব জরিপ আমি যেটা জানি সেটা হচ্ছে তাদের 248 থেকে 50 সিট তারা পাবে বলে তাদের জরিপে আসছে। আপনারও কি তাই এবং ধারণা ছিল? এটা মোটামুটি রিজনেবল। যদি গত 2 বছর মানে ইন্টারিমের সময় যদি বিএনপির নেতাকর্মীদের আচার আচরণ খাইসলত ভালো থাকতো, এই সিটটা তাদের পক্ষে পাওয়া সম্ভব ছিল। কারণ এই কম্পিটিশন, এই রেঞ্জে তো আর কোনো রাজনৈতিক দল নাই, প্র্যাকটিক্যালি নাই। তাহলে জামাতের এত সিট হতো না? উত্থানটা জামাত এত সিট পাওয়ার সম্ভাবনা নাই। জামাত কত পেতে পারতো ধরেন? জামাত আপনার এরকমই ধরেন 248-50 সিট যদি বিএনপি পায়, বাকি সিট বাকিরা সবাই পাইতো। তো এই যে একটা জামাতের ভোট ব্যাংক তো এত না। জামাতের ভোট ব্যাংক কত? 6-8-10% সর্বোচ্চ। টোটাল বিরোধী দলের ভোট ব্যাংক হইতে পারতো 15%। তো জামাত এবং টোটাল বিরোধী দল তো একটা বিশাল এন্টি বিএনপি ভোট পাইছে, যারা বিএনপির 1.5-2 বছরের আচরণে অসন্তুষ্ট হয়েছে। তারা বোধ করতেছে যে বিএনপি জিয়াউর রহমানের, খালেদা জিয়ার রাজনীতি করছে না, ওই জায়গাটাতে তারা ডিসাইসিভ না। তো সেই এন্টি বিএনপি যে রিয়াকশনের ভোট, সেটা তো জামাতের ঘরে গেছে, যেহেতু আর কোনো দল ছিল না ভোট দেবার মতো। জি, আপনার আসন হচ্ছে বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জ। আপনি ভোট ভালোই পেয়েছেন, 21,000 ভোট কম পেয়েছেন। কি মনে হয়, এটি কি সঠিক ছিল, না আসলে আপনার জয়ের কথা ছিল? 21 না 19 হবে, 19,000, হ্যাঁ, সামথিং এরকম। একটা বিষয় দেখেন যে আমি যে ভোট পেয়েছি ওখানে কোনো এমপি, নির্বাচিত এমপি কোনোদিন এত ভোট পায় নাই। আমি যে ভোট পেয়ে হেরেছি, আচ্ছা, মানে কাস্টিং ভোট অনেক বেশি। এক্স্যাক্টলি, আমি যে ভোট পেয়ে হেরেছি এই ভোট ওখানে কেউ পায় নাই কখনো। হিস্টোরিক্যালি ওখানে ভোটের, যেহেতু আপনার দুর্গম এলাকা আছে, 5টা বড় নদী আছে, তো ওখানে ভোটের কাস্টিং বরাবরই কম, দুর্গম এলাকা হওয়ার কারণে। 50% কখনো ক্রস করেছে বলে আমার জানা নাই আর কি। তো এইখানে এইটা একটা বড় অঙ্কের জায়গা। দ্বিতীয়ত যদি আপনি প্রবাসী এবং ব্যালটের ভোট যদি ধরেন, আপনার এনভেলপ ভোটিং যেটা আসছে, সেখানের ভোটেও কিন্তু সকল দল মিলে যা পেয়েছে তার থেকে আমার ভোট বেশি। থার্ড জায়গা হচ্ছে আমাদের জোটসঙ্গী যারা ছিলেন, আমার দল সহ, তাদের কারোই ওখানে দলীয় সাংগঠনিক অবস্থান খুব শক্তিশালী না। তো লেভেল প্লেইং ফিল্ডে বিএনপি আগের দিন ফোনে হুমকি দিয়েছে, এলাকা ছাড়া হয়ে গেছে, বাড়ি থেকে চলে গেছে। তো এই জায়গাগুলো তো লেভেল প্লেইং ফিল্ডে ঘাটতি ছিল। এখন এই ঘাটতিগুলো পূরণ করতে পারলে ভোটের রেঞ্জ কি হইতো, টাকাটা কি হয়েছে, অনেক জায়গাতে অনেক সেন্টারে আমরা অভিযোগ করেছি। আমাদেরকে বিশেষ করে আপনার আইনশৃঙ্খলা বাহিনী, মানে যেখানেই আমরা কল করেছি, সাহায্য চেয়েছি, নির্বাচন কমিশনের কর্মকর্তারা ব্যাপক সাহায্য করেছে। যারা স্ট্রাইকিং ফোর্স ছিল তারা সব জায়গায় চেষ্টা করেছে। দুর্গম হওয়ার কারণে মানে এটা প্র্যাকটিক্যালি ছিল না। আপনার স্পিড বোটে আপনি 2 ঘন্টা গিয়ে একটা সেন্টারে, ওইখানে গিয়ে তো আপনি টাকাইতে সময় লাগে 15 মিনিট 20 মিনিট। তো সেই জায়গাতে আমি বোধ করি যে একদম অ্যাবসলিউটলি ফেয়ার নির্বাচন হয়েছে তা না, কিন্তু ওটার রেজাল্ট কি হইতে পারতো এটা তো আমি প্রেডিক্ট করতে পারছি না। শুনবো আপনার কথা। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। চেষ্টা কত দূরে হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে এই তর্কটা কেন আসছে, আপনার বাংলাদেশে এই একটা গোপন চুক্তির আলাপ খুব বেশি হয় নাই। সেপ্টেম্বর-অক্টোবর মাসে 1971 সালে হয়েছিল 7 দফা চুক্তি আর কি। এবং এই চুক্তিটা করার পরে আপনার বলা হচ্ছে যে নজরুল ইসলাম সাহেব, উনি মানে মূর্ছা গেছেন, উনি পড়ে গেছেন। সৈয়দ নজরুল ইসলাম সাহেব, উনি অস্থায়ী সরকারের দায়িত্বে ছিলেন তখন, এবং ভারত অ্যাক্টিভলি সাহায্য করার ব্যাপারে রাজি হচ্ছিল না এই চুক্তি করা ছাড়া। তারা ব্যাকএন্ডে অনেক হেল্প করছে, কিন্তু মুক্তিযুদ্ধের গতি বাড়ানোর জন্য যেটা করা দরকার ছিল সেটা করবার জন্য তারা রাজি হচ্ছিল না। এখন দেখেন, আমি চুক্তিটা একটু এক নরফ 7টা দফা সামারি বলে ফেলতেছি আর কি। প্রথম কথা হচ্ছে, মুক্তিযুদ্ধ করেনি এমন কোনো কর্মকর্তা কর্মচারী বাংলাদেশ সরকারে আর চাকরি করতে পারবে না। যুদ্ধের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে দেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। একটা অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্য একটা প্যারা মিলিশিয়া, মানে আধা সেনাবাহিনী টাইপের একটা বাহিনী থাকবে, যেটা পরবর্তীতে রক্ষী বাহিনী আকারে আবির্ভূত হয়েছিল 72 থেকে 75-এ।
বাংলাদেশে সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে ভারত, তাদের নিজস্ব রেজিমেন্ট থাকবে, ফোর্স থাকবে, এবং প্রতি বছর নভেম্বর মাসে এটাকে পর্যবেক্ষণ করবার জন্য রিভিউ মিটিং হবে দুই দেশের ভিতরে। বাণিজ্যিক চুক্তি করতে, আন্তর্জাতিক কোনো চুক্তি করতে অন্য দেশের সাথে ভারতের সাথে সমন্বয় করে সম্মতি নিতে হবে। বিদেশ বিষয়ে ভারতের পররাষ্ট্রনীতির বাইরে বাংলাদেশের নিজস্ব কোনো পররাষ্ট্রনীতি থাকতে পারবে না। ফাইনালি হচ্ছে এটা স্বীকার করতে হবে যে এই যুদ্ধের পরিণতিতে ভারতীয় বাহিনীর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে। অতএব সারেন্ডার করবার প্রশ্ন আসলে পাকিস্তান ভারতের কাছে সারেন্ডার করবে, এই হচ্ছে মোটা দাবি। আপনি এটার ব্যাখ্যা দেবেন, তবে একটা প্রশ্ন করে নিতে চাই, এই চুক্তিটি আমরা কোথায় পেতে পারি? অনেক বই আছে, আমি বই না, স্পেসিফিক চুক্তিটা কোথাও সংরক্ষিত আছে কিনা? চুক্তি তো আপনি বই ছাড়া রেফারেন্স পাবেন না, কারণ চুক্তি যেহেতু প্রকাশ করা হয়নি অফিসিয়ালি। বাংলাদেশ রাষ্ট্র তো এই চুক্তি কখনো পার্লামেন্টে রাটিফাই করে নাই, অথবা বাংলাদেশের কোনো সরকার এই চুক্তিকে রাটিফাই করে নাই, মানে এই চুক্তি রাটিফাই হয় কখনো হয়নি। তো যে চুক্তি রাটিফাই হয় না, এটা ভ্যালু আছে? কোনো ভ্যালু আছে, কারণ এটার উপরে তো আপনি বাংলাদেশের স্বার্থগুলো জড়িত, যে কেন এই কাজগুলো করতে হয়েছে, এবং এটার ব্যাখ্যা দিব। বই কোথায় পাবেন? দেখবেন যে আপনার নুরুল কাদের সাহেব আমলা ছিলেন, পলিটিশিয়ান ছিলেন, আওয়ামী লীগের সাথে অস্থায়ী সরকারের দায়িত্ব পালন করেছেন। 266 দিনের স্বাধীনতা বই, অনেকগুলো বই আছে, ওলিয়াদের লেখায় নুরুল পাবেন। কাদের সাহেব সম্ভবত বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উদ্যোক্তাদের একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন। এখন এই চুক্তির পরে 16ই ডিসেম্বরের সারেন্ডার সেরেমনিতে দেখেন আমার কোনো প্রতিনিধি ছিল কিনা। আমার তো সর্বাধিনায়ক ছিল জেনারেল ওসমানী। সেই যুদ্ধে আপনি দেখবেন দুই পক্ষ সাইনিং করতেছে, এবং জেনারেল ওসমানী কিন্তু সিলেট থেকে রওনা হয়েছিলেন, তার হেলিকপ্টারে ভারতীয় বাহিনী গুলি করেছে, তিনি জানে বেঁচে গেছেন, এবং তার সহকর্মী যিনি ছিলেন তারা ব্যাপক আহত হয়েছে, পরবর্তীতে ট্রিটমেন্টের জন্য আসছে। থার্ড হচ্ছে আপনার যুদ্ধের ঠিক এই পরিণতির কয়েকদিন আগে ডিসেম্বরের 1st-2nd উইকে না, বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিল না। সেনাপ্রধান তো আমাদের সেনাপ্রধান ছিল না, কিন্তু আর কোনো প্রতিনিধি কি ছিল না? একে খন্দকার সাহেবকে দেখবেন পিছনে কোনায় ছিলেন দাঁড়ায় আর কি, আছে। ছিলেন আর কি। হ্যাঁ, কিন্তু তিনি প্রতিনিধি না তো। সারেন্ডার সেরিমনি যদি হয়, দেশ তো আমার, যুদ্ধ তো ভারত করে নাই, সে আমাকে সাহায্য করেছে। যুদ্ধটা আসলে কে করেছে? যুদ্ধটা তো বাংলাদেশের লোকরা করেছে, এবং ভারত এখানে জয়েন করেছে 3, 4, 5, 6 তারিখের দিকে বলতে পারেন ডিসেম্বরের। কিছু বোম্বিং টোম্বিং এখানে করেছে, এবং সেগুলো খুব রাইট বোম্বিং করেছে, রাইট জায়গাতে, এটা মুক্তিযোদ্ধারা বলে না। এই জন্য দেখবেন যে যুদ্ধের শুরুতে কিন্তু এই তর্কটা ছিল যে আমাদের অস্থায়ী সরকারটা আমরা কোথায় করব। মাওলানা ভাসানী বলেছিলেন আমরা এটা লন্ডনে নিয়ে যাব, কারণ আমাদের বিশাল প্রবাসী কমিউনিটি আছে সেখানে, তারা টাকা দিয়ে এবং লবি করে আমার এইটার জন্য তারা যুদ্ধকে এক্সপিরাইট করতে পারবে। সেক্টর কমান্ডার্স যারা ছিলেন তারা তো সবাই মিলিটারি অফিসার ছিলেন, তারা কিন্তু চাচ্ছিলেন যে যুদ্ধের আমাদের হেডকোয়ার্টার এবং অস্থায়ী সরকারটা আমরা হিল ট্র্যাক্সে করি, চট্টগ্রাম হিল ট্র্যাক্সে না, আমাদের সীমানার মধ্যে করা, আমরা বাইরে থেকে সাহায্য নেব যেখানে যেখানে করবার। এরপরে হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি, আমাদের তখন 19টা মহকুমা ছিল আপনার সাব ডিভিশন, 19টা মহকুমার জন্য আপনার 19 জন অফিসার পর্যন্ত সিলেক্ট করছেন, যারা আগামী দিনগুলোতে 16 তারিখের পরে সারেন্ডার সেরিমনির পরে দেশ স্বাধীন হয়ে গেলে পরে তারা দায়িত্ব নেবেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার আছে আপনার 111-এর সময়, কি নাম বলেন, 111-এর সময় নির্বাচন কমিশনার নুরুল, খুব সময় তার লেখা বইতে আমি পড়েছি যে তিনি তখন জুনিয়র অফিসার, সিএসপি অফিসার মোমেন শাহিতে, এবং তখন ইন্ডিয়ান অফিসার আসছেন দায়িত্ব নেবার জন্য, তিনি নাম টাম সহ বলেছেন সেখানে বইতে, এক্স্যাক্টলি আমি নাম মনে করতে পারছি না। এবং বাকি 19টা মহকুমার জন্য ইন্ডিয়ান অফিসার অ্যাসাইন করা হয়ে গেছে, কারা কারা এসে এখানে ডিসির দায়িত্ব নেবেন, এবং বলা হয়েছে ডিসিকে দায়িত্ব রেসপন্সিবিলিটি হ্যান্ড ওভার করবার জন্য। আমার প্রত্যেকটা থানার তাই কি করেছিল কি করতে করতে তো আপনার শেখ মুজিব ফেরত আসছে, প্রসেস শুরু হয়ে হয়েছিল কি? হ্যাঁ, কয়েকটা হয়েছে। সিলেটে দায়িত্ব নিয়েছে 3-4টা। সিলেটে কে দায়িত্ব নিয়েছিলেন? ওটার নাম আমি বলতে পারতেছি না, এটা পাবেন কামাল সিদ্দিকের লেখা বইতে। সাবেক আপনার প্রিন্সিপাল সেক্রেটারি ছিল খালেদা জিয়ার, জি, কামাল সিদ্দিকের বইতে পাবেন। আপনি এটা যদি টপিক আমাকে আগে বলতেন, আমি একদম নাম আপনার জন্য প্রস্তুতি বই শুরু সহ করতে, আপনাকে বলতে পারতাম আর কি। তো এই রকম ঘটনা ঘটতেছে, দেশের প্রত্যেকটা ওসির দায়িত্ব অলমোস্ট যেখানে যেখানে সম্ভব ভারতীয় বাহিনী ছিল, ভারতীয় বাহিনীর দায়িত্ব নিয়েছে। শেখ মুজিব মানে ওসিরাও কি ইন্ডিয়ান ছিল? ইন্ডিয়ান আর্মি অফিসার, তারা ওসির দায়িত্ব নিয়েছে, মানে নিশ্চয়ই তালিকা পাওয়া যাবে, এবং আপনি পাবেন যে কটা জায়গায় দায়িত্ব নিয়েছে। ইভেন আপনি দেখবেন